So, hello everyone and welcome all of you to Easy Electrical. আজকে আমরা যে ক্লাসটা নিচ্ছি সেটা ডিসি মেশিনস এর উপর ক্লাস নিচ্ছি। ডিসি মেশিনের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেট আমরা ডিসকাশন করব। তো সেক্ষেত্রে শুরু করার আগে আমরা বলে রাখি এটা এসএসসি জেই এবং আরআরবি জেই যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই ফ্রুটফুল হবে। এবং আমরা একটা এসএসসি জেই এবং আরআরবি জেই দুটো ব্যাচের জন্য একটা ডিসকাউন্ট নিয়ে এসেছি ফ্রম দ্য পিরিয়ড অফ 1st of June to 7th of June। ঠিক আছে, ফার্স্ট উইক অফ জুনে আমরা একটা অফার রাখছি। 2000 টাকা ফিস থাকছে তোমার ফাউন্ডেশন ব্যাচে। কেটে কেটে আসছে, কথা কেটে কেটে আসছে। হ্যাঁ স্যার, বলা আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের এই যে সেশনটা আছে এই সেশনটা আমাদের 1st of June থেকে 7th of June পর্যন্ত থাকছে। এইটা আমাদের ফি স্ট্রাকচার ফর আরআরবি জেই অ্যাজ ওয়েল অ্যাজ ফর দি এসএসসি জেই। ঠিক আছে, দুটো ব্যাচেরই সেম আমাদের ফি স্ট্রাকচার থাকছে। এবার চলে আসছি আমাদের যে কোশ্চেন অ্যান্সারের সেশনটা সেটাতে। ঠিক আছে, তবে শুরু করা যাক কোশ্চেন অ্যান্সার সেশনটা। আমরা বন্ধুদেরকে অলরেডি এই কোশ্চেন পেপারটা পাঠিয়ে দিয়েছিলাম, ওরা টেস্ট ফরম্যাটে অলরেডি কোশ্চেন পেপারটা দিয়েছে। তাহলে আশা করা যাচ্ছে যে ওরা এই কোশ্চেন পেপারটার একটা অ্যান্সার আমাদেরকে দিতে পারবে চটপট, তাই তো? বলো, দেখো কোশ্চেন পেপারটা একটু বড় করে দিচ্ছি। কোশ্চেন পেপারটা একটু বড় করে দিলাম। তো প্রথম কোশ্চেন দেখো, আমি আরআরবি যে সিবিটি 2 থেকে দিয়েছি। বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ কমনলি ইউজড জেনারেটর। ওয়ান্স এগেইন আই থিংক স্ক্রিনটা ক্রপ হয়ে গেছে না? হাই স্যার, ক্রপ হয়ে গেছে। তো আমাদের যে কোশ্চেন পেপারটা ছিল সেই কোশ্চেন পেপারটা দেখো, এই মক টেস্টের ফার্স্ট কোশ্চেনে দেখো। বলো, দেখো চেষ্টা করো, প্রথম কোশ্চেনের অ্যান্সার বলো কি হবে, কি অ্যাটেন্ড করলে? এ কম্পাউন্ড অপশন এ একটা অ্যান্সার আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কমনলি ইউজড জেনারেটর ইন ওয়েল্ডিং মেশিন। ওয়েল্ডিং এর জন্য কি পারপাস ইউজ করা হয় বলো, ঠিক করে বলো। কোন জেনারেটর ইউজ করা হয় এই পারপাসে? কি সিরিজ জেনারেটর কি পারপাস ইউজ হয়? সিরিজ জেনারেটর পারপাসটা কি বলো? ট্র্যাকশন পারপাস, তাই না? ট্র্যাকশন। সান জেনারেটরে কি পারপাস? কনস্ট্যান্ট স্পিড, তাই তো? আচ্ছা, কম্পাউন্ডের কি পারপাস? কম্পাউন্ডের পারপাসটাকে তোমরা ওয়েল্ডিং এর জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, মেইনলি কম্পাউন্ড জেনারেটর বলতে ডিফারেন্সিয়াল কম্পাউন্ডটা বললে ভালো হয়, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড বললে ভালো হয়। ঠিক আছে, তো ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর যেটা হবে সেইটা আমার এই পারপাসটাতে আমরা কাজে লাগাতে পারবো, তাই তো? ডিফারেন্সিয়াল কম্পাউন্ডটা। আচ্ছা, নেক্সট, the direction of induced EMF in a coil may be found with the help of। কয়েলে ইনডিউসড EMF কোন ল থেকে আসবে? ইনডিউসড EMF মানে কি? ইনডিউসড EMF মানে কি দেখো, ইনডিউসড EMF মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি জেনারেটরের লটাকে বলা হচ্ছে, রাইট হ্যান্ড রুলকে বলা হচ্ছে। জেনারেটরের লটাকে বলা হচ্ছে বা রাইট হ্যান্ড রুলটাকে বলা হচ্ছে। নেক্সট, which of the following is an example of constant load application of DC shunt generator? DC shunt generator এর constant load application এর মধ্যে কোনটা? সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্প স্যার। সেন্ট্রিফিউগাল পাম্প অপারেশন ইজ এ কনস্ট্যান্ট লোড অপারেশন। দেখো ওয়েল্ডিং কনস্ট্যান্ট লোড নয় কিন্তু, তাহলে ওয়েল্ডিং এর মধ্যে কি হয়? সবসময় ভ্যারিয়েশনস হতে থাকে, তাই না, কারেন্টের। What is the characteristics of short magnetic material? What is the meaning of short magnetic material? Short magnetic material মানে হচ্ছে easy to magnetize and easy to demagnetize. Easy to
ম্যাগনেটাইজ and easy to demagnetize, easy to demagnetize, easy to demagnetize, ঠিক আছে? So that is the purpose. সফট ম্যাগনেট মানে হচ্ছে সহজে ম্যাগনেটাইজ করা যাবে, সহজে ডিম্যাগনেটাইজ করা যাবে। তো এটার জন্য আমার দরকার হচ্ছে কোএফিসিয়েন্টি। কোএফিসিয়েন্টি মানে হচ্ছে কি বলতে পারবে? কোএফিসিয়েন্ট ফোর্স মানে কোনটা বোঝানো হচ্ছে? এই গেজ কার্ভের যে পেটের পোরশনটা মানে মাঝখান দিকের পোরশনটা সেইটা, ঠিক আছে? কোএফিসিয়েন্টিকে ছোট হতে হচ্ছে, কম হতে হচ্ছে, ঠিক আছে? এই যে কার্ভটা ছিল গেজ কার্ভটা মনে করতে পারছো? এই যে গেজ কার্ভটা ছিল, ঠিক আছে? এই গেজ কার্ভের দুটো পোরশন ছিল, একটা ছিল কি পোরশন? একটা ছিল অ্যালং দিস পোরশন, একটা ছিল অ্যালং দিস পোরশন, তাই তো? গেজ কার্ভ মনে করে রাখো। সরি, এদিকে কি থাকবে আর নিচেটা কি থাকবে? এইচ থাকবে। এটা ছিল গেজ কার্ভ। বলো, this was associated, this portion was associated with retentivity, তাই না? আর এই পোরশনটা অ্যাসোসিয়েটেড উইথ কার সঙ্গে ছিল? কোএফিসিয়েন্টি। কোএফিসিয়েন্টি, রিটেনটিভিটি মানে হচ্ছে কোন একটা জিনিসকে মেমোরাইজ করার পাওয়ার, কোন জিনিসকে রিটেনশন করার পাওয়ার। রিটেনশন থেকে হচ্ছে রিটেনটিভিটি, মানে যেটাকে আমরা ডেসিডুয়াল ম্যাগনেটিজমে বলে থাকি, একটা কয়েলে সাপ্লাই দিলে তার মধ্যে কিছু এনার্জি স্টোর হয়ে থাকে, সেই ঘটনাটাকে আমরা রিটেনটিভিটি বলছি। আর কোএফিসিয়েন্টি ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ লস, ঠিক আছে? লসকে ইন্ডিকেট করার জন্য কোএফিসিয়েন্টিটা ইউজ হয়। The Fleming's right hand rule is used to determine the direction of, বলো বলতে বলো কি হবে? কোশ্চেন সেম। The induced the electrostatic force. Next, question number 6. Question number 6 বলছে what law explains the induction of AB current in armature core? কোন ল থেকে আর্মেচার কোরে এবি কারেন্টের ইন্ডাকশনকে এক্সপ্লেন করা যায়? বলো, ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাই তো? ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। When the armature conductor carries lower load current, the armature MMF causes or magnetomotive force causes load current যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? It will create a cross magnetizing effect. It will create a cross magnetizing effect, তাই তো? The torque load characteristics card of the DC series motor. What happens if the load is increased? Load wise, DC series motor এর torque speed characteristics কার্ভের কি হবে? Characteristics, ঠিক আছে? টর্ক ভার্সাস আর্মেচার কারেন্টের কার্ভটা কি রকম হওয়া উচিত বলো ভাইসা বল? একদিকে যদি টর্ক থাকে, একদিকে যদি আর্মেচার কারেন্ট থাকে, সিরিজ মোটরের কি রকম হওয়া উচিত? Sir, constant হবে। হ্যাঁ, সিরিজ মোটর বলে যে torque is proportional, torque is equal to K phi Ia. For series motor, phi is equal to Ia. তার মানে torque is proportional to Ia square. তার মানে এরকম ভাবে বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? তার মানে কি বলতে চাইছে? What happens if the load increases? যদি লোড বাড়ে তার মানে কারেন্ট বাড়বে, আর্মেচার কারেন্ট বাড়ছে। The armature current decreases, the torque decreases proportionally, the torque increases proportionally to the square of the armature current. তাহলে কোনটা হবে অ্যানসার? বলো, এই যে the torque increases proportionally with the armature current. যদি এটা শান্ট মোটর বলতে পারি তো, যদি শান্ট মোটর বলতো the torque will become constant, ঠিক আছে? তার কারণ হচ্ছে phi is constant, শান্ট মোটরের ক্ষেত্রে phi is constant। তাহলে এইটা হচ্ছে আমার সিরিজ মোটরের ক্যারেক্টারিস্টিক্স। আর যদি সেম জিনিসের আমাকে শান্ট মোটরের ক্যারেক্টারিস্টিক্স বার করতে দিত তাহলে টর্ক would have become proportional to Ia. That means যেরকম ভাবে টর্ক Ia যত বাড়বে তার প্রপোর্শনালি কি হতে থাকবে? টর্কটা বাড়তে থাকবে, ঠিক আছে? প্রপোর্শনাল রিলেশনশিপ, প্রপোর্শনেট রিলেশনশিপ। টর্ক বাড়ছে, কারেন্ট বাড়ছে, Ia বাড়ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি টর্ক কনস্ট্যান্ট নয়, প্রপোর্শনেটলি ইনক্রিজিং হবে। কনস্ট্যান্ট কেন হবে? কি লিখেছি? স্পিড উইল বিকাম কনস্ট্যান্ট বাট দ্য টর্ক উইল বিকাম প্রপোর্শনেট
প্রপোর্শনেট। ঠিক আছে, প্রপোর্শনেট দিয়ে ভ্যারি করবে এইভাবে। ঠিক আছে, আমাদের স্টেটমেন্ট খেয়াল রাখতে হবে যখন এই কোশ্চেন কিন্তু কনসেপ্টুয়াল কোশ্চেন। ঠিক আছে, সব কোশ্চেন কিন্তু আমাকে কনসেপ্টুয়ালি খেয়াল রাখতে হবে। গল্পের মতো আমাকে বুঝতে হবে যে কি বলতে চাইছে, কোশ্চেনটা রিকোয়ারমেন্টে কি আছে। From the right hand rule, if we know the direction of the magnetic field encircling a conductor or the magnetic polarity of a coil, we can determine the direction of magnetic field জানা আছে। ঠিক আছে, encircling a conductor with a magnetic polarity of the coil, তাহলে আমরা কি বার করতে পারবো? রাইট হ্যান্ড থাম্ব দিয়ে কি বার করা যায়? রাইট হ্যান্ড থাম্ব ইন্ডিউসড ইএমএফ বার করুন। কি? From the right hand thumb rule, we get the direction of EMF. তাই না? রাইট হ্যান্ড থাম্ব রুল থেকে আমরা কি পাই? ইএমএফ এর ডাইরেকশন পাই, ডাইরেকশন অফ ইএমএফ। ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা এখানে কি বলেছে? এনসার্কেলিং এ কন্ডাক্টর অর এ ম্যাগনেটিক পোলারিটি কয়েল, you can determine right hand rule. দেখো এটা একটা ব্যাপার আছে, এইটা মনে হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল নয়। ঠিক আছে, এইটা যেটা বলেছে এটা হচ্ছে রাইট হ্যান্ড কক্সস্ক্রু রুলের কথা বলেছে। রাইট হ্যান্ড কক্সস্ক্রু রুল মানে হচ্ছে ধরো একটা কন্ডাক্টর আছে। ঠিক আছে, এই কন্ডাক্টরকে যদি আমি কন্ডাক্টরের ফ্লাক্সের ডাইরেকশন যদি এইভাবে হয় তাহলে উপরের দিকে কারেন্টের ডাইরেকশন থাকে। অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে দেখো কি বলছে, দ্য ডাইরেকশন অফ দ্য, খুব ক্রিটিক্যালি পড়বে। হ্যাঁ, if we know the direction of the magnetic field encircling the conductor, এই কন্ডাক্টরের চারিদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কিভাবে এনসার্কেল হচ্ছে সেটা যদি আমরা বলতে পারি। ঠিক আছে, অফ দ্য পোলারিটি অফ দ্য কয়েল, যদি কয়েলের পোলারিটিটাকেও বার করা যায়, ধরো এরকম ভাবে একটা কয়েল আছে। ঠিক আছে, এরকম ভাবে একটা কয়েল আছে, আর এইখান দিয়ে আমি ধরো একটা ফর এক্সাম্পল কন্ডাক্টর রেখেছি। ঠিক আছে, এবার কন্ডাক্টরের এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ভেতরের কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য একটা ফ্লাক্স তৈরি হবে। তো সেই ফ্লাক্সের জন্য এই ভেতরের কন্ডাক্টরে কোন ডাইরেকশনে কারেন্ট ফ্লো হবে ওটা এই থাম্ব রুল দিয়ে দেখা যায়। এই থাম্বটা অ্যাকচুয়ালি কি করে, এই ভিতরের কয়েলে কারেন্টের ডাইরেকশনটাকে ইন্ডিকেট করে। বা তুমি এইভাবে ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করতে পারো। ধরো তুমি এখানে একটা নর্থ পোল লিখেছো, এখানে একটা নর্থ পোল লিখেছো, এখানে সাউথ পোল লিখেছো ফর এক্সাম্পল। ঠিক আছে, তো দিস উইল বি দ্য ডাইরেকশন অফ কারেন্ট। এটা কিন্তু ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল নয়, ভালো করে মনে রাখবেন, এটা হচ্ছে রাইট হ্যান্ড কক্সস্ক্রু রুলের কথা বলা হচ্ছে। ডাইরেকশন অফ কারেন্ট ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, এটা তো রাইট হ্যান্ড থাম্ব সবাই মেনে দেবে, এখানে আমি নিজেই মেনে দিয়েছি। নেক্সট, আর প্রথমে মনে হলো যে রাইট হ্যান্ড থাম্ব যেতে হবে। The number of parallel paths in a DC generator is increased. The EMF will be, বলো, EG is equal to what it is? EG is equal to P phi NZ by 60A, তাই তো? তাহলে if we increase the number of parallel paths, the generated voltage will decrease, তাই তো? তাহলে it will decrease. It will decrease. It will, কি বলছে? Remain same. G equal to P phi NZ by 60A. তো এই যদি আমার বাড়ে তাহলে ইজি তো কমার কথা, তুই লিখবি না ইজি ইকুয়াল টু P phi NZ by 60A, ফর্মুলা তো ঠিকই আছে। ফর্মুলা ঠিক আছে তো, রিমেইন দ্য সেম কেন বলছো? কোশ্চেনটা আমি দেখছি, এই কোশ্চেনটা এই ফর্মুলা অনুযায়ী কিন্তু তোমার কত আসছে? ফর্মুলা অনুযায়ী তোমার আসছে হচ্ছে, যদি আমি এ বাড়াই, নাম্বার অফ প্যারালাল পাথ বাড়াই,
হোয়াট উইল হ্যাপেন ইজ আমার ইডি কমে যাবে, জেনারেটেড ভোল্টেজ কমে যাওয়ার কথা, কিন্তু এখানে বলছে ইফ দ্য নাম্বার অফ প্যারালাল পাথস ইন ডিসিপেটেড ইনক্রিজড, বলছে রিমেইনস কনস্ট্যান্ট, বলছে কি করে কনস্ট্যান্ট হচ্ছে সেটা একটু দেখছি, ঠিক আছে। Why is the simple why is the simple brake test generally used for small motors only? সিম্পল ব্রেক টেস্টটা কেন ছোট মোটরের জন্য কেবলমাত্র ইউজ করা হচ্ছে বলো, কে বলতে পারবে? Large motors actually produce excessive amount of heat that is difficult to dissipate, ঠিক আছে, প্রচুর পরিমাণ হিট তৈরি করছে যার জন্য ডিসিপেট করা শক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, যার জন্য ডিসিপেট করা শক্ত হয়ে যাচ্ছে। দেখো ভাই সকল, আমি তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে ভালো করে বুঝবে। আমরা যখন গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবো তখন কোশ্চেনকে সবসময় আমার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবো, নট বাই দ্য অ্যান্সার কি বললাম। আমার কোনো কোশ্চেনের যে কনসেপ্ট থাকবে সেই কনসেপ্টের ভিত্তিতে সেই কোশ্চেনটাকে অ্যান্সার করার চেষ্টা করবো। যদি আমার কনসেপ্ট তার সাথে না মেলে তাহলে কিন্তু আমি সেই কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করবো। উই শুড অল বি ইন এ সিচুয়েশন যেখানে আমরা একটা কোশ্চেনকে চ্যালেঞ্জ করার জায়গায় থাকি, যে তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা কি করে বলতে পারছো, এটা হচ্ছে আমার কাছে এটার এগেইনস্টে এতগুলো সলিউশন আছে। যারা WBPSC যেই পরীক্ষা দিয়েছিল তারা জানবে, তারা কিন্তু এরকম ভাবে প্রত্যেকটা কোশ্চেনকে চ্যালেঞ্জ করেছিল, ঠিক আছে, এবং আলটিমেটলি 8খানা কোশ্চেনের রং ওরা মার্কস দিতে বাধ্য হয়েছিল WBPSC যেই 2022-এর কথা আমি বলছি, ঠিক আছে। ইউ শুড বি ইন এ সিচুয়েশন যেখানে তোমার কনসেপ্টের সঙ্গে যদি সেটা না মেলে তাহলে তোমাকে কোশ্চেন পেপারকে চ্যালেঞ্জ করতে জানতে হবে। আমরা কিন্তু ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড এখন আর নেই, ঠিক আছে, তো তোমার কনসেপ্ট যেন ঠিক থাকে, ঠিক আছে। আমি এই কথাটা কেন বললাম বলতো, এই কোশ্চেনটার পারপাসে বললাম, কোশ্চেন নাম্বার 10 এর পারপাসে বললাম। আমার একটা লজিক আছে, যে লজিকে আমার মনে হচ্ছে রিমেইন সেম হবে, ঠিক আছে, কিন্তু কেন হবে সেটাকে তোমাকে বুঝতে হবে। ধরো মানে যে ফিগারটা আমার মনে পড়ছে, ধরো একটা এরকম ভাবে আমি ওয়াইন্ডিং নিয়েছি, ঠিক আছে, ধরো এরকম ভাবে আমি প্যারালাল পাথ বানিয়েছি। এই প্যারালাল পাথ যদি আমি একটা জায়গায় দুটো বানিয়ে দিই, ঠিক আছে, এই টার্মিনাল যেহেতু প্যারালাল পাথটা এর সঙ্গে প্যারালালে আসছে, আমার ভোল্টেজের কোনো চেঞ্জ হওয়ার কথা নয়, এইখানে ভোল্টেজটা সেম আসার কথা, কারণ আমি এটা প্যারালালে কানেকশন করছি। যাই প্যারালাল পাথ তৈরি করে ধরবে পরপর প্যারালালে কানেকশন করছি। যদি আমি একটা কয়েলকে প্যারালালে অ্যাড করি তার মানে হচ্ছে ওভারঅল কারেন্ট ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, ওভারঅল কারেন্টটা বেশি পাওয়া যাচ্ছে। ধরো এখান থেকে যদি একটা কয়েল থাকে তাহলে আই পেতাম এখানে আউটপুটে, যদি দুটো কয়েল থাকে তাহলে আমি পাবো 2i, যদি তিনটে কয়েল থাকে তাহলে পাবো 3i, যদি চারটে কয়েল থাকে তাহলে আমি পাবো 4i, ঠিক আছে। যত কয়েল বাড়বে তত তার কারেন্টের যে রেটিংটা, কারেন্টের যে ডেলিভার করার ক্ষমতাটা সেটা বাড়বে, ঠিক আছে। ভোল্টেজটা কিন্তু ফিক্স থাকবে, ভোল্টেজটা চেঞ্জ হবে না, এটা একটা লজিক দিয়ে আমি বলতে পারি ডিফেন্সের। কিন্তু যদি আমি এই ফর্মুলা দিয়ে এক্সপ্লেন করতে চাই তখন আমার কাছে একটা বাউন্ডারি চলে আসছে, ঠিক আছে, যে এইখানে P5/60 এর ফর্মুলা ঠিক আছে, তুমি এ কে বাড়ালে ইজি কি হয়ে কমে যাবে, ঠিক আছে। তার মানে এই কোশ্চেনটা ডাইসি কোশ্চেন আছে, এই কোশ্চেনটা নিয়ে আরো চর্চা করতে হবে। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ব্যাক ইএমএফ এন্ড সাপ্লাই ভোল্টেজ অফ ডিসি মোটর? Effect opposes the cause, তাই তো, effect opposes the cause, back EMF opposes the supply voltage, ঠিক আছে, back EMF opposes the supply voltage। এটা তোমাকে বারবার বলেছি যে ব্যাক ইএমএফ কোত্থেকে আসছে। ব্যাক ইএমএফ হচ্ছে একটা ইন্ডাক্টরের মধ্যে যখনই ভোল্টেজ দেওয়া হচ্ছে, যখনই একটা ইন্ডাক্টরের মধ্যে তুমি সাপ্লাই দিচ্ছ, সেই ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, ওই জন্য সেই কারেন্টটাকে জিরো করার জন্য ও কি করবে, এই সাপ্লাই পোলারিটির উল্টো দিকে একটা ভোল্টেজ তৈরি করবে যাতে করে নেট কারেন্ট ফ্লো থ্রু দ্য ইন্ডাক্টর বিকামস জিরো আলটিমেটলি, ঠিক আছে। at steady state the current flow through the inductor becomes zero, সেটা করানোর চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট বলো, force on a current carrying conductor will be dash when it is placed at the right angles to the direction of magnetic field। যদি রাইট অ্যাঙ্গেলে এখানে সেই ফর্মুলাটা মনে আছে, F is equal to BIL sin theta, BIL sin theta। If you place it at 90 degrees তার মানে কি হয়ে যাচ্ছে, F is equal to F max is equal to BIL, তাই না, এটাই তো হচ্ছে।
দ্য ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটাই তো আমরা পেয়েছিলাম। এটাকে আমরা কি বলেছিলাম বলো? একটা বলেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর একটা বলেছিলাম মোশনাল ভোল্টেজ। এইটা আমার কাছে ছিল কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। মনে করে দেখো কোন কোর্সের যারা ক্লাস করেছো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর একটা টার্ম বলেছিলাম E ইজ ইকুয়াল টু বি ইন্টু এল ইন্টু ভি, এইটা ছিল মোশনাল ভোল্টেজ। মোশনাল ভোল্টেজ মানে হচ্ছে যে ভোল্টেজটা একটা কন্ডাক্টরে তৈরি হচ্ছে ডিউরিং মোশন, ডিউরিং মুভমেন্ট, তাই না? সো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? তেরোটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, তাই তো? ম্যাক্সিমাম। নেক্সট বলো ভাই বল। How are the segments of commutator insulated from each other? Using thin layer of mica, তাই তো? Mica insulation ইউজ করা হচ্ছে। The brake test of a DC motor, the brake test of a DC motor কি হবে বলো? The brake test of a DC motor is primarily conducted to measure which of the following? Brake test দিয়ে কি পাওয়া যায়? Brake test দিয়ে পাওয়া যায় হচ্ছে আউটপুট পাওয়ার। Output power is calculated. What is the primary reason for using electrical braking in elevator of a DC motor? Elevator of a DC motor কেন ইউজ করা হচ্ছে বলো? Elevator of a DC motor কেন ইউজ করা হচ্ছে? To improve the energy efficiency, energy efficiency কে improve করার জন্য। In a DC motor, which of the following is the contributor to the difference between shaft torque and armature torque? কার জন্য shaft torque এবং armature torque এর মধ্যে ডিফারেন্স হয়? মেকানিক্যাল লসেস such as friction and মেকানিক্যাল লস আর ফ্রিকশনাল লস। তাই তো? মেকানিক্যাল লসেস এন্ড ফ্রিকশনাল লসেস, এই জন্য। এবার দেখো পিএস এন্ড কেএম সুপারভাইজার ছিল ইনভার্টার in a brushless DC motor is used for to control the current stator winding, ঠিক আছে? এই ব্রাশলেস ডিসি মোটরের বিভিন্ন পোর্শন আছে, যেমন একটা হল এফেক্ট সেন্সর আছে, এখানে একটা হল এফেক্ট সেন্সর আছে, ব্রাশলেস ডিসি মোটরে একটা হল এফেক্ট সেন্সর আছে, কালকে দেখলাম দিয়েছিল হল এফেক্ট সেন্সর আছে। কালকে আমরা যারা ডিপ্লোমার ক্লাস করেছো তারা দেখেছো, ডিপ্লোমার ক্লাসে এই কোশ্চেনটা এসেছিল। হল এফেক্ট সেন্সরকে ইউজ করা হচ্ছে স্পিড কন্ট্রোলের জন্য। Speed control of DC motor, Hall effect sensor is used. In case of inverter, inverter যেটা ইউজ করা হচ্ছে to control the current through the stator winding, ঠিক আছে? Which of the following parts of DC generator produces magnetic field? DC generator কোন পার্টটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে? Field windings, তাই তো? In the speed control of DC shunt motor, if the field resistance is increased, যদি স্পিড কন্ট্রোল যদি করার সময় যদি রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দিই, what will happen to the speed? বলো ভাই বলো। What will happen to the speed? তার মানে আমাদের কাছে যে সম্পর্কটা আছে আমরা জানি EB is equal to K phi N আর EB is equal to G minus IA RA, that is equal to K phi N. So N becomes ultimately G minus IA RA divided by K phi. ঠিক আছে? আমি বারবার দেখবে এইভাবে কি করবো আর তোমরা এইভাবেই মনে রাখবে। তাহলে এবার বলো, if we increase the resistance of the field, if the resistance of the field is কি বলেছে, if the field resistance is increased, what will happen to the speed? বলো। ফিল্ড সার্কিটে যদি রেজিস্ট্যান্সটাকে বাড়ানো হয় তাহলে কি হবে? দেখো ভালো করে বুঝবে, যদি RSH কে বাড়াও তাহলে ISH কমবে, তাই তো? ISH কমলে কি হবে? ফাই কমবে, ফাই কমলে স্পিড বাড়বে। তুমি একটা ডিসি শান্ট মোটরকে ভাবো, কল্পনা করো একটা ডিসি শান্ট মোটরকে, ঠিক আছে? এইখানে তুমি ভোল্টেজ দিচ্ছ সাপোজ VT, এইখানে তোমার RA আছে, এখানে আছে তোমার EB, এটা হচ্ছে RA, এটা হচ্ছে EB, এইখান দিয়ে তোমার কারেন্ট হচ্ছে I, এইখান দিয়ে কারেন্ট আছে IA, এইখান দিয়ে কারেন্ট আছে ISH, এইখান দিয়ে রেজিস্ট্যান্স আছে RSH, ঠিক আছে?
Now, if you increase RSH, the ISH will go down. If ISH goes down, then phi goes down. If phi goes down, then the overall ratio, in terms of ratio, that speed will increase. ঠিক আছে? এইভাবে লজিক্যালি আমাকে কিন্তু মনে রাখতে হবে। সেম কোশ্চেন এইভাবে ফ্রেম করতে পারে। সাপোজ একটা কোশ্চেন এইভাবে দিয়েছে, এরকম একটা কথা বলেছে যে if the armature circuit resistance of a DC shunt motor is increased, what will happen to the speed? এখানে ফিল্ড রেজিস্ট্যান্স ইনক্রিমেন্টের কথা বলেছে। আমি কি বললাম বলো। Shunt resistance. Armature resistance is increased. যদি তুমি আর্মেচার রেজিস্ট্যান্স বাড়াও, দেখো কি হচ্ছে ঘটনাটা। আর্মেচার রেজিস্ট্যান্স বাড়ালে এই টোটাল টার্মটা কমে যাচ্ছে, তার মানে স্পিড উইল ডিক্রিজ। তার মানে এখানে যে কি কোন রেজিস্ট্যান্সটা বলেছে সেই রেজিস্ট্যান্স তোমাকে ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে? এই কোশ্চেন গুলো এইভাবে দেবে, তোমরা দেখবে একই কোশ্চেন বারবার দেয় না, কিন্তু কি দেয়, এই যে টার্মটা দেওয়া আছে না, এখানে একটু চেঞ্জ করে দেবে। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি। নেক্সট বলো। বলছে ইন দ্য স্পিড কন্ট্রোল অফ ডিসি শান্ট মোটর উইথ দ্য ফিল্ড রেজিস্ট্যান্স ইজ ইনক্রিজড। একই কোশ্চেন হয়ে গেল, স্যার একই। তাই না? হ্যাঁ স্যার। দুঃখিত, এটার জন্য খুবই দুঃখিত। আমি হয়তো নিচে একটা কোশ্চেন বাড়িয়ে দিয়েছি, দেখবে 52টা কোশ্চেন দিয়েছি। Which of the following parts of DC generator produces magnetic? গলত কর দিয়া রে, দুটো কমন হয়ে গেছে। Which component in a DC generator is responsible for maintaining the electrical contact of the rotating armature? Electrical contact maintenance এর কাজ কে করে? ব্রাশ, তাই না? ব্রাশেস আর মেড আপ অফ কি দিয়ে তৈরি করা হয়? ব্রাশকে জেনারেলি কার্বন দিয়ে তৈরি করা হয়, তাই না? কার্বন ব্রাশেস আমরা বলি, কার্বন ব্রাশ। এটা বলো। If P is the number of poles in an armature of DC generator, then the number of parallel paths in the armature of a duplex winding কত হবে? ডুপ্লেক্স ল্যাপ কত হবে? ল্যাপ ওয়াইন্ডিং, ঠিক আছে, তারপর পাঁচ জিজ্ঞেস করেছে, পোলটা বলে দিয়েছে পি, ঠিক আছে, ডুপ্লেক্স ল্যাপ বলেছে, তাহলে কত হবে? ল্যাপ ওয়াইন্ডিং ঠিক আছে, যেহেতু ডুপ্লেক্স ল্যাপ বলেছে তার মানে একসাথে দুটো করে ওয়াইন্ডিং রয়েছে, ওই জন্য এটা 2p হবে। ঠিক আছে, ফর ডুপ্লেক্স এটা 2p হচ্ছে। Which of the following statement, ঠিক আছে, which of the following statement about the working principle of dual DC motor are correct? The rotor position is detected by using optical encoder or velvet sensor. The stator windings are energized in pairs to create rotating magnetic field. The commutation in dual DC motor is achieved mechanically by using brushes. ঠিক আছে, 4 নম্বরটা বলছে, এখানে 4 নম্বরটা এখানে চলে এসেছে ভুল করে। 4 নম্বরটা বলছে ইলেকট্রনিক কন্ট্রোল সুইচেস the current in the stator winding based on rotor position feedback. ঠিক আছে, তো এইটা তো মেকানিক্যালি তো কমিউনিকেশন হয় না, তাই না? 1 to 4 is correct. 3 নম্বর স্টেটমেন্টটা ভুল দেওয়া আছে, 1 to 4 is correct. ডিবিসি যে বিখ্যাত পরীক্ষা, ঠিক আছে, 97 কাট অফ গেছে। কোশ্চেন এত সহজ করে সবাই করতে পারবে, বলো ফটাফট বলো। স্টার্টারের দরকারটা কিসের জন্য আছে? the starting current is same value. Next, in a shunt DC machine, where is the field winding connected? So parallel to the armature. Parallel is the armature winding, correct. Which of the following method is preferred for the speed control of DC series motor?
অপারেটিং ইন ইলেকট্রিক্যাল ট্রেনস, এর মধ্যে কোনটাকে আমরা ব্যবহার করে থাকি? জেনারেলি ইলেকট্রিক্যাল ট্রেনসে ফিল্ড ডাইভার্টার মেথডটা ইউজ হয়, আবার সিরিজ প্যারালাল কন্ট্রোলটাও ইউজ হয়, দুটোই ইউজ হয়, জানো তো? সিরিজ প্যারালাল কন্ট্রোলটা ইউজ হয়, এটা ইউজ হয়। নেক্সট, what occurs in a DC generator if the sun field resistance surpasses the critical resistance value? sun field এর রেজিস্ট্যান্স যদি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স থেকে বেশি জেনারেটেড বিল্ড আপ ভোল্টেজ, হ্যাঁ জেনারেটর ভোল্টেজ বিল্ড আপ করতে পারবে না, ঠিক আছে? বেসিক কোশ্চেন দিয়েছে, ওই জন্য 97 কাট অফ গেছে। which of the following is true when the coil span of a DC armature is equal to the pole pitch? কয়েল স্প্যানের সঙ্গে পোল পিচ সেম হয়ে যাচ্ছে, মানে কয়েল পিচ পোল পিচ সেম হলে ইট ইজ এ ফুল পিচ ওয়াইন্ডিং, তাই তো? ইন এ ডিসি 3 পয়েন্ট স্টার্টার with which type of winding no volt coil is connected in series? no volt coil is connected in series with the, বলো, ফিল্ড কয়েলের সঙ্গে কানেক্টেড থাকে, তাই না? থ্রি ফেজ মোটর ডিসি 3 পয়েন্ট স্টার্টারটা খেয়াল করো। determine the generated EMF of a series generator with load resistance given, ঠিক আছে? লোড কারেন্ট দেওয়া আছে, টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, সিরিজ রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে। ইএমএফ বার করতে পারবে তো? V মাইনাস IR করে দাও, এটা বলেছে জেনারেটেড ইএমএফ, তাই না? তার মানে ইজি হবে, তাহলে ইজি ইকুয়াল টু V প্লাস IR হবে, বার করো। V হচ্ছে 200 ভোল্ট, IA 40 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, IA RA প্লাস RAC হবে, কারণ সিরিজ ফিল্ড যেহেতু বলেছে, RA প্লাস RAC হবে। তার মানে এখানে হয়ে যাচ্ছে কি তোমার কত? এখানে 5 ওহম, আর এটা হয়ে যাচ্ছে কি 10 ওহম, মানে 0.5 10.5 10 প্লাস 0.5 প্লাস 10। সিরিজের রেজিস্ট্যান্সটা বেশি থাকে 10 ওহম, সিরিজের রেজিস্ট্যান্সটা বেশি থাকে 10 ওহম। তাহলে কত হচ্ছে? 10.5 বাই, এবার ভুলভাল দিয়েছে মনে হচ্ছে, না ভুলভাল দেয়নি, ঠিকই দিয়েছে। 10.5 মানে 400 হয়ে যাচ্ছে না? 40 ইন্টু 105 ডিভাইডেড বাই 10, তাহলে 4 5 20, 4 1 4, 620 ভোল্ট, 620 ভোল্ট ইজ দ্য কারেক্ট অপশন, তাই তো? নেক্সট দেখো, ক্যালকুলেট দ্য আর্মেচার কারেন্ট ফর এ 260 ভোল্ট ডিসি মোটর উইথ 0.5 ওহম আর্মেচার কারেন্ট, ব্যাক ইএমএফ দেওয়া আছে, কত হবে বলো? 80 অ্যাম্পিয়ার। 80 অ্যাম্পিয়ার, তাই তো? V মাইনাস IAR বাই V মাইনাস IAR করে দিলেই হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু EB। EB বার করতে বলেছে, V হচ্ছে 260 ভোল্ট মাইনাস IA হচ্ছে কত? না, এখানে কারেন্টটা বার করতে বলেছে না, তাহলে এটা বলে দিয়েছে 220 ভোল্ট, ব্যাক ইএমএফ IA টা বার করতে বলেছে 0.5, তার মানে IA ইজ ইকুয়াল টু 40 by 0.5, তার মানে 80। What is the characteristics? What are the characteristics of lap winding DC generator? Lap, LAP, ঠিক আছে? ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কি হয়? A ইকুয়াল টু P হয়ে থাকে, ঠিক আছে? তো A ইকুয়াল টু P যদি হয়, যেহেতু এখানে প্যারালাল পাথ বেশি থাকে, তার মানে কারেন্টটা বেশি হবে। ওইখানে যেমন দেখলে আমি ছবিতে যেটা মারলাম যে নাম্বার অফ পাওয়ার পাথ বেশি হলে কারেন্ট বেশি হবে। ল্যাপের ক্ষেত্রে L ইকুয়াল টু P, তাই তো? ওয়েভের ক্ষেত্রে A ইকুয়াল টু 2, তার মানে A ইকুয়াল টু P এর ক্ষেত্রে সবথেকে বেশি হচ্ছে। তারপরে যে হাই কারেন্ট মেশিন বাট ভোল্টেজ ইজ লো, বেশি ভোল্টেজের জন্য ওয়েভ দরকার, লো ভোল্টেজ হাই ভোল্টেজের জন্য ওয়েভ দরকার, আর লো ভোল্টেজের জন্য ল্যাপ দরকার, লো ভোল্টেজ হাই কারেন্টের জন্য। How does the series resistor connected to the holding coil in a DC 4-point starter affects its operation? কিভাবে এই অপারেশনটা কাজ করে থাকে? হোল্ডিং কারেন্টের কি কাজ? How does the series resistor connected to the holding coil of a DC 4-point starter affects its operation? কোন কয়েলের আগে যদি রেজিস্ট্যান্স লাগানো থাকে সেটা কি করবে? আলটিমেটলি কারেন্টটাকে থ্রু দ্য হোল্ডিং কয়েল লিমিট করবে, টু লিমিট দ্য কারেন্ট থ্রু দ্য হোল্ডিং কয়েল। What is the induced effect of a 6-pole lap wound DC generator operating at 450 এত RPM? কিছু করার নেই, বার করো।
EG is equal to P phi N Z by 60 A 60 A, তো 1250 ভোল্ট। তাই তো? তাহলে এখানে আমি নিচে লিখছি 100, দুটো শূন্য তিনটে শূন্য কেটে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে গিয়ে তোমার 6 দুগুণে 12, 5 6 30, 0, 1250 ভোল্ট। Next, determine the generated EMF of a shunt generator with load current this much, terminal voltage this much, shunt resistance this much, armature resistance this much. একই কোশ্চেন, একই রকম কোশ্চেন, শান্ট জেনারেটর ক্ষেত্রে দিয়েছে। তাহলে কত হবে? শান্ট জেনারেটর ক্ষেত্রে লোড কারেন্ট দেওয়া আছে, ঠিক আছে, শান্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে আমাকে দেখো ছবিটা আঁকতে হবে, ছবিটা আঁকলে সহজ হয়ে যায়, জানো তো? যখন ছবিটা আঁকবে সবসময় ছবিটাকে করবে, ছবিটা আঁকলে সহজ হয়ে যাবে। ছবিটা না আঁকলে অনেক সময় মিস্টেক হয়ে যায়, কিভাবে বলো তো? বুঝতে পারা যায় না। তাহলে দেখো এখানে কি কি বলে দিয়েছে, টার্মিনাল ভোল্টেজ বলেছে 220 ভোল্ট, আচ্ছা, এখানে আর্মেচার রেজিস্ট্যান্স বলেছে 0.5 ওহম, ঠিক আছে। ডিটারমাইন করতে বলেছে জেনারেটেড ইএমএফ, ইজি বার করতে বলেছে। যেখানে লোড কারেন্টটা কত বলেছে, লোড কারেন্টটা বলেছে 400 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এইটা বলে দিয়েছে হচ্ছে তোমার কত, 110 ওহম। 110 ওহম মানে এখান দিয়ে কত যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার, তাই তো? ঠিক তো? 110 220/110 মানে 2 অ্যাম্পিয়ার। তাহলে আর্মেচার কারেন্ট কত হচ্ছে, 402 অ্যাম্পিয়ার, রাইট? আর্মেচার কারেন্ট হয়ে যাচ্ছে 402 অ্যাম্পিয়ার। তার মানে EG is equal to VT প্লাস IARA। IA হচ্ছে 402, RA হচ্ছে 0.5। এবার বার করো। তার মানে এখানে হয়ে যাচ্ছে, দেখো নিচে 10 বসিয়ে দিচ্ছি, 220 প্লাস 5 দুগুণে 10 শূন্য হয় থাকে 1, মানে 100, 4 5 20, ঠিক আছে, ডিভাইডেড বাই 10, তো আমরা শূন্য করে গেল 201 হয়ে গেল, তাই তো? তার মানে কত হচ্ছে, 421 ভোল্ট। 421 ভোল্ট is the correct option. Which of the following electric effects is primarily used by the current in the electric motors? কোনটাকে আমরা ব্যবহার করে থাকি? স্যার ম্যাগনেটিক ম্যাগনেটিক এফেক্ট, তাই তো? ম্যাগনেটিক এফেক্ট, ঠিক আছে, সহজ ব্যাপার। নেক্সট বলো। In the external characteristics of DC, in the external characteristic curve of DC shunt generator, what are the two quantities? What are the two quantities plotted against each other? External characteristics মানে হচ্ছে কি, আউটপুট। আউটপুটের ক্ষেত্রে তোমাকে টার্মিনাল ভোল্টেজ লাগবে, লোড কারেন্ট লাগবে। টার্মিনাল ভোল্টেজ ভার্সাস লোড কারেন্ট, দ্যাট ইজ আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বা এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স, যেটা দেখো এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, এই শব্দগুলো জানলে কি করতে পারবে। এবার আউটপুট সাইডে কি কি আছে ডিসি শান্ট জেনারেটরের? আউটপুট সাইডে তোমার আউটপুট ভোল্টেজ আছে, আউটপুট কারেন্ট আছে। আউটপুট ভোল্টেজ মানে টার্মিনাল ভোল্টেজ, আর আউটপুট কারেন্ট মানে লোড কারেন্ট। যদি ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক বলতে কি বলো? ইন্টারনাল কি, তো এখানে ভিটি ভার্সাস আইএ ছিল, এটা আইএ ছিল, এটা ইজি ভার্সাস আইএ হবে। ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। ইন্টারনালটা কি বলা হয়, ইনপুট, একই কথা। ইনপুটও বলতে পারো, ইন্টারনালও বলতে পারো, ঠিক আছে। Which of the following DC generator configuration is most effective for the welding machines? কোশ্চেনটা দেখো, আগের কোশ্চেনটাতে শুধু কম্পাউন্ডের পয়েন্ট অফ ভিউ থেকে দিয়েছিল, এখানে কোশ্চেনটা ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। এটা দেখো ডিফারেন্সিয়াল কম্পাউন্ড অ্যান্সার হবে, ঠিক আছে। ওই জন্য আমি তোমাকে তখন বললাম ওই বিষয়টাকে। বলছে একটা ডিসি মোটর কনজিউমস 500 ওয়াট বাট ওনলি 400 ওয়াট ইজ কনভার্টেড টু মেকানিক্যাল এনার্জি, ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কত হবে, 400/500, তাই তো? 80%, ঠিক আছে, 80%। নেক্সট,
নেক্সট কোশ্চেন লাগবে, বলছে which speed control method is used to achieve the speeds lower than the normal operating speed in case of DC shunt motor? অপারেটিং স্পিডের থেকে কম স্পিডে চালাতে গেলে কোন মেথডটা ব্যবহার করা যেতে পারে? অপারেটিং স্পিড থেকে কম স্পিডে করতে গেলে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল ইউজ করা হয়, আর অপারেটিং স্পিডের থেকে বেশি স্পিডে করতে গেলে ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। ঠিক আছে, স্পিড এখানে তাহলে কি হতো, এই লোয়ারটা না হায়ার হতো তাহলে কি হতো, হায়ার তখন লিখতাম ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল, ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। স্যার এরকম কেন বলছেন, এরকম বলার উদ্দেশ্যটা কি? তুমি ভালো করে দেখো ফর্মুলাটা, m is equal to v minus IARA divided by k5, রাইট? তুমি একটা জিনিস দেখো, এই টার্মিনাল ভোল্টেজটাকে আমি কিন্তু খুব একটা বেশি ভ্যারিয়েশন করতে পারবো না, ঠিক আছে? মানে টার্মিনাল ভোল্টেজটাকে অতটা মাইনিউটলি ভ্যারি করা যায় না, কিন্তু এই যে ফ্লাক্সটা আছে সেটাকে আমি যত খুশি তত কমাতে পারবো। স্যার যত খুশি তত কমাতে পারবো মানে কি, ফাই যদি কমে, সরি ফাই যদি উপরে কেন বলা হচ্ছে, ফাই যদি ফাই যদি কমে তাহলে স্পিড বাড়বে, তাহলে স্পিড বাড়বে, ঠিক আছে? এবার ফাই কমবে কখন, যখন আইএসএইচ কমবে। আইএসএইচ কমবে কখন, যখন আরএসএইচ কে বাড়ানো হবে। আমাদের কাছে যদি শান্ট ফিল্ড একটা রেজিস্টার লাগানো হয়, এমন একটা রেজিস্টার লাগানো হয় যার ভ্যালুটাকে আমরা অনেকটা বাড়াতে পারি, ইনফাইনাইট পর্যন্ত বাড়াতে পারি, তাহলে শান্টের ভ্যালুটা যেহেতু অনেকটা বাড়ানো যাচ্ছে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেকটা এগিয়ে যাচ্ছে, তো সেই অনুযায়ী আইএসএইচটাকে অনেকটা ডাউন করা যায়, ঠিক আছে? অনেক মাইনিউট লেভেলে কমানো যায়। তাহলে আইএসএইচ অনেক কমলে ফাই অনেক কমবে, ফাই অনেক কমলে স্পিড অনেক বাড়বে। ওই জন্য রেটেড স্পিডের থেকে বেশি স্পিডে কন্ট্রোল করতে গেলে তখন আমাকে আরএসএইচ কন্ট্রোল ইউজ করতে হবে, মানে ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলটা ইউজ করতে হবে। আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল দিয়ে করা যাবে না, কারণ আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল তুমি করলে এই টার্মিনাল ভোল্টেজটা মোবাইল ফিক্স থাকে। আর্মেচার সার্কিটে ওই একটা রেজিস্ট্যান্স লাগিয়ে তুমি কন্ট্রোল করবে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত থাকবে, ওটাকে খুব বেশি বাড়ানো যাবে না, ঠিক আছে? ওর রেঞ্জ আছে একটা, ওটাকে কেবলমাত্র তুমি লোয়ার স্পিডেই কন্ট্রোল করতে পারবে, হায়ার স্পিডে নয়। মানে দেখো এইখানে আমি কেবলমাত্র কি করতে পারি, আমি এখানে একমাত্র ভিটা কমাতে পারি। ভালো করে বুঝতে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যদি আমার কাছে একটা ডিসি শান্ট মোটর থাকে, সাপোজ দিস ইজ মাই ডিসি শান্ট মোটর, এবার এই যে ডিসি শান্ট মোটর আছে এর যে টার্মিনাল ভোল্টেজ যেটা ভি আছে এটা তো ফিক্সড, ভিটাকে আমি বাড়াবো কি করে, ভিটাকে বাড়াতে গেলে আমাকে সাপ্লাই বাড়াতে হবে, তো সেটা এক কথায় ইম্পসিবল, এক কথায় ধরে নেওয়া ইম্পসিবল। আমি এটা কেবলমাত্র কমাতে পারবো, কি করে কমাবো, ধরো আমি এখানে রেজিস্ট্যান্স লাগালাম, আর যখনই রেজিস্ট্যান্স লাগাবো আলটিমেটলি কি হবে, সার্কিটের ভোল্টেজটা কমে যাবে। এইখানে রেজিস্ট্যান্স অ্যাড করলে এইখানে যে টার্মিনাল ভোল্টেজটা এসে পৌঁছলো, যদি এটা ভি হয় এটা ভি ড্যাশ হয়, ভি ড্যাশ উইল অলওয়েজ বি লেস দ্যান ভি। তার মানে আমি সবসময় এই ভি এর ভ্যালুটাকে কমাতেই পারবো, ভি এর ভ্যালুটা কখনো বাড়াতে পারবো না। ভি এর ভ্যালু বাড়াতে গেলে আমাকে এই যে সোর্সটা আছে সেই সোর্সটাকে চেঞ্জ করতে হবে, দ্যাট ইজ ইমপ্র্যাকটিক্যাল, দ্যাট ইজ ইমপ্র্যাকটিক্যাল। তুমি কোনো মানে ধরো ল্যাব পারপাসে তুমি বাড়াতে পারো, ঠিক আছে, ল্যাব পারপাসে তুমি করতে পারো, ল্যাব পারপাসে তুমি সাপ্লাই ভোল্টেজ বাড়াতে পারো, কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসে আমি এটা করতে পারবো না। এক্সপেরিমেন্টাল পারপাসে সাপ্লাই করে আমার ভোল্টেজ তৈরি করতেই পারো, কিন্তু দ্যাট ইজ নট দ্য কেস। কারণ আমি যখন কোনো জায়গায় মোটর লাগাবো আমার তো ইউনিফর্ম সাপ্লাই থাকবে, আমার যদি আমি 240 বলে 50 ওয়াট সাপ্লাই, সিঙ্গেল ফেজ 3 ফেজ হয়ে থাকে, সিঙ্গেল ফেজ হয়ে থাকে এসি, তাহলে এইটাকে কিন্তু কনভার্ট করে ডিসিতে কনভার্ট করবো, 240 ভোল্ট ডিসি আসবে, তাহলে সেই 240 ভোল্ট ডিসিটাকে কিন্তু না, ঠিক আছে? বাড়ানো যাবে না কেন, বাড়ানো যাবে, তুমি ডিসি চপার ফোকার দিয়ে বাড়াতে পারবে, বাট তার জন্য আলাদা ইকুইপমেন্ট ইউজ করতে হচ্ছে, সো দ্যাট ইজ ইমপ্র্যাকটিক্যাল। সোর্স ভোল্টেজটা বাড়ানো ইমপ্র্যাকটিক্যাল, তার মানে তুমি যখনই এখানে যে অ্যাপ্লিকেশনটা করছো সেখানে অ্যাকচুয়ালি এখানে রেজিস্ট্যান্স লাগাচ্ছ, যাতে করে আলটিমেটলি কারেন্টটাকে তুমি ভ্যারি করাতে পারো। তার মানে ভোল্টেজটা সবসময় কমে যাবে, এইখানে ভিটার যেটা তৈরি হবে ইট উইল অলওয়েজ গো ডাউন, whereas in the case of ফাই তুমি সবসময় স্পিডটাকে রেটেড থেকে বেশি স্পিডে কন্ট্রোল করতে পারবে। দিস ইজ দি ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর, ঠিক আছে? আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, যতগুলো অবজেক্টিভ কোশ্চেন করাচ্ছি প্রত্যেকটা অবজেক্টিভ কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসছে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এটা তো 2025-এর সেটটা করাচ্ছি, 2024-এও দেখবে এরকম সেট আছে। তোমাদের ফুল কোর্স অনুপাত ব্যাচের পুরোনো যে ভিডিওটা আছে তোমাদের দেখবে অ্যাপের মধ্যে দেখবে ইলেকট্রিক্যাল মেশিন লেখা আছে আরেকটা,
আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো সব লোড হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন 2025 আর আগে যদি একটা ইলেকট্রিক্যাল মেশিন লেখা আছে ওর মধ্যে যে ডিসি মেশিনের সব ক্লাস রেকর্ডিং আছে তার তলায় যে ডিসি মেশিন কোশ্চেন সেট আছে ওটা 2024 এর কোশ্চেন সেট, ওই কোশ্চেন সেট গুলো করবে, ঠিক আছে। সো আমরা এই যে কন্টিনিউয়াস আমাদের ক্লাস চলতে যাচ্ছে এর জন্য একটা হিউজ কোশ্চেন ব্যাংক, একটা হিউজ একটা কি বলবো স্যাম্পল কোশ্চেন সেট তৈরি হয়েছে এবং সেই ভাস্ট ভ্যারাইটি তুমি যখন ক্যারি করবে না মানে টেস্ট দেবে তখন দেখবে অটোমেটিক্যালি তোমার প্রিপারেশন বিশাল ইমপ্রুভ করে যাবে। আমাদের ফুল কোর্স অগ্নিপথ ব্যাচ এখনো পর্যন্ত মানে আমাদের সমস্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট, ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের এখন 100% কভার হয়ে গেছে, রেকর্ডেড ভার্সন অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, 100%। শুধুমাত্র যেটুকু অ্যাভেলেবেল নেই সেইটা হচ্ছে একদম ছোট ছোট কিছু কিছু সাবজেক্ট তোমরা দেখবে। আমি ইএমএসটি ক্লাসটা চালু করেছি, এরপরে মেটেরিয়াল সায়েন্সের ক্লাসটা নেবো, ঠিক আছে, এইভাবে ছোট 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 যে সাবজেক্ট গুলো পড়ে আছে, ঠিক আছে, 95% of the 95 to 99% of the syllabus is being completed, ঠিক আছে। প্রত্যেকটা থিওরি ক্লাস আছে, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার আছে, ঠিক আছে, ভিডিও সলিউশনের সাথে আছে, ঠিক আছে। নেক্সট চলে যাবে, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য ইনডিউসড ইউনিট ফর এ 16 পোল ওয়েভ গাউন্ড ডিসি জেনারেটর অপারেটিং এট 250 rpm আর 600 কন্ডাক্টরস আছে। যে একই কোশ্চেন কত বার করতে পারছো বলো, কত অ্যানসার? आंसर सी है, হ্যাঁ आंसर कौन सी से? है। হুম অ্যানসার কত আছে? সি আসছে, সি ইজ কারেক্ট, ठीक है, সি ইজ কারেক্ট। ওই একই ফর্মুলা P500/60 তোমরা করবে, হ্যাঁ। What function does do brushes serve in DC generator? Brushes কি করে? Collect the current from the commutator, তাই তো? Commutator থেকে কারেন্ট কালেক্ট করে। What happens to the hysteresis loss of in a material as the size of its hysteresis loop increases? Hysteresis loop বাড়লে কি হবে? লস বাড়বে, তাই তো? যত পেট মোটা হবে হিস্টেরিসিস লুপে তত লস বাড়তে থাকবে। Which DC motor speed control method is preferred for the constant torque application? কনস্ট্যান্ট টর্ক অ্যাপ্লিকেশনের জন্য কোনটা আমরা ইউজ করে থাকি? জেনারেলি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলটাকে কনস্ট্যান্ট টর্ক অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয়। এবার দেখো ভেলের কোশ্চেন কিছু দিয়েছি, এর মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু বলতে বলেছে? ফার্স্ট কোশ্চেনটা দেখো, ফার্স্ট টপিকটা দেখো, বলছে দা টর্ক স্পিড কার্ভ অফ এ ডিসি শান্ট মোটর ইজ এ স্লাইট ডিক্রিজ ইন স্পিড উইথ ইনক্রিজিং শ্যাফট টর্ক। অবভিয়াসলি এইটা ঠিক বলেছে, এগুলো স্পিড থাকে এদিকে টর্ক থাকে, ঠিক আছে, তাহলে স্পিড বাড়ার সাথে সাথে হালকা নিচের দিকে নামবে, হালকা স্লোপ থাকবে, তো দ্যাট ইজ কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। এই ডিসি সিরিজ মোটর শ্যাফট টর্ক ইজ ইনক্রিজেস লিনিয়ারলি উইথ আর্মেচার কারেন্ট। আর্মেচার কারেন্টের সাথে লিনিয়ারলি বাড়ে না, এক্সপোনেনশিয়ালি বাড়ে। So this is wrong. Compound generators combine the high starting torque of a series motor and speed deviation of shunt motor, correct. So option 1 and 3 is correct. Which of the following statements about no volt release coil when this is series motor starter is true? No volt release coil কি করে? They prevent the motor from restarting automatically after power failure, correct. They are connected in parallel with the field winding. না, NVR কয়েলটা কি প্যারালাল থাকে? নো ভোল্ট রিলিজ কয়েলটা, নো ভোল্ট রিলিজ কয়েলটা প্যারালাল থাকে না, সিরিজে থাকে। আই থিংক সিরিজে থাকে, ঠিক আছে, এটা সিরিজ হবে, কারেক্ট, ঠিক আছে, বাট দিস ইজ ইনকারেক্ট। They de-energize the starter circuit if the supply voltage drops. সাপ্লাই ভোল্টেজ ড্রপ নয়, সাপ্লাই ভোল্টেজ যখন 0 হয়ে যায় তখন হয়। তো ড্রপ হলে তুমি ধরতে পারো মানে ভোল্টেজ কমে গেলে তখন তোমার ডিএনার্জাইজ করতে, ঠিক আছে, এটা ধরতে পারো। দে আর নট ইউজড ইন মডার্ন সলিড স্টেট স্টার্টার্স, দে আর নট ইউজড ইন মডার্ন, না না এটা ইউজ করা হয়, ঠিক আছে, ইউজ করা হয়। তো 1 and 3 only. ডিসি মডেল ইজি, এই কোশ্চেনটা একটু কন্ট্রোভার্সিয়াল আছে, দেখো বলছে ডিসি মোটর ইজ ভ্যারিয়েবল স্পিড মোটর, কনস্ট্যান্ট স্পিড মোটর, both constant and variable speed motor, low torque motor.
এটা কনস্ট্যান্ট স্পিড মোটর অ্যান্সার হবে আউট অফ অল দ্য অপশনস। কেন বলতো? ফর এনি পার্টিকুলার ভ্যালু সেই ভ্যালুটা একটা ফিক্সড ভ্যালু আছে। ভ্যারিয়েবল মানে কি প্রত্যেকটা সময় চেঞ্জ হচ্ছে। ডিসি মোটরের যে স্পিডটা হবে সেইটা ডিপেন্ডিং অন কারেন্ট সেটা ভ্যারি করতে পারে, কিন্তু আদারওয়াইজ এটা কনস্ট্যান্ট থাকবে। তো এটা কনস্ট্যান্ট ধরতে হবে এই কারণে কনস্ট্যান্ট স্পিড মোটরই ধরতে হবে, ঠিক আছে। ও হাই টর্ক হাই স্পিডের অ্যাপ্লিকেশনের জন্য আমরা ইউজ করে থাকি, বাট মোরাললেস ইট রিমেইনস কনস্ট্যান্ট, তাই তো। দেখো দুটো কোশ্চেন একই কমন দিয়ে দিয়েছিলাম, এখানে দুটো কোশ্চেন এক্সট্রা দেওয়া আছে। A shunt motor rotating at 1500 RPM is fed by 120 volt source. The line current is 51 ampere, shunt wheel resistance 120 ohm. একই কোশ্চেন দিয়েছে, ক্যালকুলেট দ্য আর্মেচার কারেন্ট, ঠিক আছে। এটা কত এসছে বলো ভাই বল, ঠিক আছে। আর্মেচার কারেন্ট বার করতে বলেছে শান্ট ফিল্ডের, একই রকম কোশ্চেন, সেম কোশ্চেন, একদম সেম। কত আসছে এটা অ্যান্সার করেছো তোমরা বলো? তাহলে 120 ভোল্টে যদি 120 ওহম হয় তাহলে কারেন্টটাও যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর লাইন কারেন্টটা হচ্ছে বলেছে 51 অ্যাম্পিয়ার, তার মানে টোটাল কারেন্টটা হয়ে যাচ্ছে কত? এটা মোটর বলেছে, তাহলে 1 অ্যাম্পিয়ার চলে গেল এদিকে আর 51 অ্যাম্পিয়ার আসছে, তার মানে 50 অ্যাম্পিয়ার আর্মেচার কারেন্ট হবে। তাহলে 120 প্লাস কত হবে? 50 ইন্টু 0.1, তাই তো। এই 50 অ্যাম্পিয়ার তো হয়ে গেল, আর বলা দরকার নেই। কারেন্ট বার করতে বলেছে না, ভোল্টেজ তো বার করতে বলেনি। দেখো এটা একটা মোটরের কথা বলেছে, ঠিক আছে, অত ক্যালকুলেশনও করতে হবে না। দেখো এইখানে আছে যে লাইন কারেন্টের কথা বলেছে, লাইন কারেন্ট মানে অ্যাকচুয়ালি লোড কারেন্টের কথা বলা হচ্ছে। আর যেহেতু এটা মোটর কারেন্ট আছে ঢুকছে, কারেন্ট ঢুকছে হচ্ছে 51 অ্যাম্পিয়ার। এবার এখানে ভোল্টেজ আছে 120 ভোল্ট, এখানে 120 ওহমের রেজিস্ট্যান্স থাকা মানে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে ভেতরে কত যাচ্ছে? 50 অ্যাম্পিয়ার যাচ্ছে। ভেতরে কত যাচ্ছে? 50 অ্যাম্পিয়ার যাচ্ছে। ডিসি শান্ট মোটর ডেভেলপ ইএমএফ এত, স্পিড এত, টর্ক ডেভেলপ কত, আর্মেচার কারেন্ট কত কত হবে? যে পাওয়ার ইজ ইকুয়াল টু টর্ক ইন্টু ওমেগা ইজ ইকুয়াল টু ইডি ইন্টু আইএ, তাই তো। তাহলে এইখান থেকে ফটাফট বার করো টর্ক কত হবে। ইবি ভ্যালু কত আছে? 250 ভোল্ট। আইএ কত আছে? 50 অ্যাম্পিয়ার। আর ওমেগা কত হবে? 2 পাই এন বাই 60। এন কত আছে? 1500 বাই 60 বাই 60, তাই তো। তাহলে একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে 5 3 এ 15, 3 2 6, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 20, 2 10, 2 কেটে গেল। তার মানে 250 বাই পাই হচ্ছে, 250 বাই পাই আসছে, 250 বাই 3 আসছে। 3 মানে হচ্ছে 3 8 24, 80 কাছাকাছি আসা উচিত। 79.6 অ্যান্সার হবে। দেখো তো চেক করে, ঠিক আছে। যখনই পাই দেখবে না তখন এটাকে 3 ধরে দেবে। 3 ধরে নেওয়া মানে 3 8 24, মানে 80 কাছাকাছি অ্যান্সার হচ্ছে 79.6 অ্যান্সার হবে। তোমার ক্যালকুলেশন পুরোটা করতে হবে না, তুমি জাস্ট আইডিয়া করবে, ঠিক আছে। পরীক্ষার হলে কিন্তু এই আইডিয়া গুলো খুব কাজে আসবে, তখন আমাকে ভাবলে চলবে না যে আমি কি করে। কেউ যখন এই 22-এর চাপ দিয়ে ভাগ করে গুণ করতে শুরু করে মাথা খারাপ হয়ে যাবে। চট করে 3 ধরে তাড়াতাড়ি ক্যালকুলেশন করে দেবো, 3 ধরে নেবে, তাই তো। 22-এর চাপ মানে কি 21 ধরে নাও, 3 হয়ে গেল, 3 হয়ে গেলে ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল। নেক্সট, which losses has the least proportionate in the DC machine? Mechanical losses has the least proportionate in the DC machine, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আজকের আমাদের যে সেশনটা, সেটা কমপ্লিট হলো। তো আমাদের আরআরবি যে এসএসসি যে ব্যাচের কথাটা যেটা তোমাদের বললাম, ঠিক আছে, আমরা 1 জুন থেকে 7 জুনের মধ্যে একটা বাম্পার ডিসকাউন্ট অফার রেখে দিচ্ছি। 2000 টাকা ফিস থাকছে লাইভ প্লাস রেকর্ডেড এভরিথিং এর জন্য। কেবলমাত্র মনে রাখবে 1 জুন থেকে, ঠিক আছে, 7 জুনের মধ্যে তোমার থাকছে। এবার তোমাদের মধ্যে কেউ যদি থাকে যে স্যার আমার 15 তারিখে মাইনে হচ্ছে, আমি এখন পে করতে পারছি না, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা একটা স্মল অ্যামাউন্ট অফ মানি দিয়ে তোমার সিটটা বুক করে রাখলে, 500 টাকা ডিপোজিট করলে, করে সিটটা বুক করে রাখলে, যখন স্যালারি ঢুকলো বাকি টাকা পে করে ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিলে, ঠিক আছে। আমরা তোমাদের সমস্ত রকম হেল্প করার জন্য প্রস্তুত আছি, ঠিক আছে। তোমরা খালি পড়াশোনা করো, নিজের জব এবং নিজের সাকসেসটাকে সিকিউর করো, ঠিক আছে। এটা হলো ফান্ডামেন্টাল, তোমাদের মনে রাখতে হবে। আর ভাই সকল বলে তোমার কার কত স্কোর এসছে গৌরব?
এই টেস্টটা তোমার কত স্কোর হলো ভাই বলো? আজকে আসলে একটু রড টাইপের ক্লাসটা হচ্ছে, আমাদের 11টা থেকে জেনারেলি ক্লাস হয়। আমাদের ক্লাসটা আজ আমি 9টা থেকে নিয়েছি, আজ আমার তো কাজ আছে, বাইরে যেতে হবে। তো বলো, গৌরব দিতে পেরেছিল এক্সাম? হ্যাঁ স্যার দিয়েছিলাম কিরকম হয়েছে? স্যার 30 এসছে। 30 নম্বর এসছে, গুড। গৌরব 30, 50 এসছে 30। ঠিক আছে, চেষ্টা করো। ঠিক আছে, জানবে এই এই গভর্নমেন্ট জবের প্রিপারেশনে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে বিটুইন একটা নর্মাল এক্সামিনেশন আর গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কি করতে হয়, আমাকে বারবার নিজেকে ইভ্যালুয়েট করতে হয়। তার মানে দেখো, যদি আমি আজকে 30 পাচ্ছি, তার মানে আমি বাদ বাকি 20টা কোশ্চেন করে নেবো। তার মানে এটা নয় যে আমি কিছু পারি না, তার মানে এটা যে আমার কনসেপ্ট আছে, আমি জানি বাকি যেটুকু মিস হচ্ছে সেটুকু খালি কভার করতে করতে যাবো। ঠিক আছে, সব সময় মানে এরকম একটা ব্যাপার, সবসময় একটা সিরিজ ধাপের মতো পরপর পরপর টপকাতে টপকাতে যেতে হবে। কোনো জায়গায় দাঁড়ালে চলবে না। ঠিক আছে, কোনো জায়গায় দাঁড়ালে চলবে না। আর একটা জিনিস তোমাকে বলে রাখি, এটার জন্য দরকার হচ্ছে কনসিস্টেন্সি। ঠিক আছে, কনসিস্টেন্সি মানে কি জানো তো? আগের দিন একটা খুব সুন্দর ছবি দেখলাম। কনসিস্টেন্সি মানে হচ্ছে, ধরো ধরো এরকম একটা আমি গ্লাস ড্র করছি। ঠিক আছে, এরকম ধরো 4-5টা গ্লাস ড্র করছে। কনসিস্টেন্সি মানে কি জানো তো? ধরো এটা হচ্ছে ধরো ফার্স্ট ডে, এটা ধরো সেকেন্ড ডে, এটা ধরো থার্ড ডে, এটা ধরো ফোর্থ ডে, এটা ধরো ফিফথ ডে। ঠিক আছে, কনসিস্টেন্সি মানে হচ্ছে এটা নয় কিন্তু যে প্রত্যেকটা দিন আমরা একদম কানামুচুর মতো জল ভর্তি করে তোমার কাজটা তুমি কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, মানে এই পুরো জলটাই ভর্তি হবে, সেটা কিন্তু কনসিস্টেন্সি নয়। আমি আবার বলছি, কনসিস্টেন্সি মানে হচ্ছে এরকম একটা ব্যাপার যে এইরকম একটা আমার কাছে জাল আছে, মানে তোমার পড়াশোনা প্রত্যেকদিন যেটা করছো সেটাকে একটা জলের সাথে তুলনা করো। ঠিক আছে, কনসিস্টেন্সি মানে হচ্ছে খানিকটা এরকম একটা ব্যাপার। ধরো প্রথম দিন যেহেতু পড়াশোনা শুরু করছি, প্রচুর পড়াশোনা হলো, তারপরের দিন সেই পরিমাণটা একটু কমলো, তারপরের দিন একদম কমে গেল। ঠিক আছে, তারপরের দিন আবার কিছুটা পিক আপ করলাম যে না আমি পড়াশোনা বন্ধ করবো না, আবার ধরে রাখবো। তারপরের দিন আবার আমি কিন্তু সেই শুরুর দিকে শেষটায় পৌঁছলাম। ঠিক আছে, ইট ইজ আ সাইন, মনে রাখবে। প্রিপারেশন ইজ সাইন। ওই প্রিপারেশন চলাকালীন কোনো কোনো দিন পড়তে ইচ্ছা করবে, কোনো কোনো দিন পড়তে ইচ্ছা করবে না, তার কারণ গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি বেরোচ্ছে না। ঠিক আছে, জীবনে আরো আরো নানা রকমের সমস্যা আছে। ঠিক আছে, ধরো কারো পয়সার সমস্যা হচ্ছে যে আমাকে রোজগার করতে হবে, আমাকে খেতে হবে। ঠিক আছে, আমাকে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। তার মানে এই যে আপস এন্ড ডাউন রয়েছে, এই আপস এন্ড ডাউন জীবনে থাকবে, এবং এই আপস এন্ড ডাউন কখনো এরকম ভাবে কনস্ট্যান্ট হবে না, একটা টাইমে কনস্ট্যান্ট হবে, when you are dead। ঠিক আছে, when you are dead everything will be constant। আর যখন তুমি ডেড থাকবে না, বেঁচে আছো, মানে তোমার জীবনের মধ্যে কিছু না কিছু চেঞ্জ আসবে। এবং এই যে সাইনোসয়েডাল যে চেঞ্জটা, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আমাদেরকে সবসময় ধরে রাখতে হবে, কখনো ছেড়ে দিলে চলবে না। প্রবলেমটা কি হয়, ধরো আমি আজকে পড়ি, বিগত কটা দিন পড়বো, মানে সামনে দিন কি পড়বো না, প্রত্যেকটা দিন আমি নিজের সাথে কমিটমেন্ট করবো যে না আমি প্রত্যেকদিন পড়াশোনা করবো। ঠিক আছে, হোয়াট এভার লিটল ইট মে বি। ধরো আজকে আমার শরীর খারাপ, আমার ভালো লাগছে না, আমি খালি তো শুয়ে নিলাম, রেস্ট নিয়ে নিলাম। ঠিক আছে, দিয়ে তারপর আবার শুরু করবো। আমি তোমাদের প্রত্যেকটা বন্ধুদের কথাটা বলি, ভাইদেরকে, যে তোমরা সবসময় একটা উইক হিসাবে চলবে। ঠিক আছে, উইকটা ধরো 7 দিন থাকে, 7 দিনের মধ্যে একদিন ছুটি করবে, একদিন ধরো দেখো পড়াশোনা করবে না, বইটা হাত দেবে না। সেই দিনকে দেখবে যে আগের মাসে, আগের সপ্তাহে কতটা পড়েছি বা কি পড়েছি, আর সামনের মাসে কি পড়বো, সামনের সপ্তাহে কি পড়বো সেটা ঠিক করবে। এইভাবে তোমার কাছে 2টো বা 3টে গোল থাকা উচিত। একটাকে বলা হয় লার্জ গোল, মানে লং টাইম একটা টার্গেট। লং টাইম টার্গেট মানে হচ্ছে ধরো তুমি একটা 1 ইয়ার টার্গেট করলে, 1 ইয়ার তুমি সিলেবাস শেষ করতে চাইলে, যেগুলো লং টার্ম গোল। এবার হচ্ছে মিড টার্ম গোল। মিড টার্ম গোল মানে হচ্ছে কি, মিড টার্ম গোল মানে হচ্ছে তুমি ধরো ফর এক্সাম্পল টার্গেট করলে যে এই 5টা সাবজেক্টকে আমি যে করেই হোক না কেন 6 মাসের মধ্যে শেষ করবো। ঠিক আছে, তারপর থাকবে একটা মান্থলি গোল, যে মান্থলিতে আমি একটা সাবজেক্ট কমপ্লিট করবো, পুরো মেশিনটা আমি 1 মাসে শেষ করবো। এবার সেই মান্থলি গোল থেকে আসবে হচ্ছে উইকলি গোল, সেই উইকলি গোল থেকে আসবে হচ্ছে ডেইলি গোল। ঠিক আছে, মানে ডেইলি গোল থেকে আমাদের কাছে লং টার্ম ভিশনও থাকবে, আর একটা ডেইলি অবজেক্টিভও থাকবে। তারপরেই কিন্তু আমরা আমাদের যে লক্ষ্যটা সেটা পৌঁছতে পারবো, আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে,
তো ওই জন্য অলওয়েজ হ্যাভ লং টাইম গোল, যে আমি 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করবো, পুরো কমপ্লিট হবে। তার জন্য 6 মাসের মধ্যে এই 6টা সাবজেক্ট আমার শেষ করতে হবে, বা এই 4টে সাবজেক্ট আমার শেষ করতে হবে। তার জন্য 1 মাসে আমি ডিসি মেশিনটা শেষ করবো। এবার সেই ডিসি মেশিন শেষ করা মানে হচ্ছে আমি কোশ্চেন অ্যান্সারের থ্রু শেষ করবো। যে কোনো একটা কোশ্চেন অ্যান্সারের বই নিয়ে পুরো কোশ্চেন অ্যান্সার বইটাকে আমি দেখে নেবো যে কত টাইপের কোশ্চেন আছে, কিরকম টাইপের কোশ্চেন আছে। ঠিক আছে, যদি সেলফ স্টাডি করো তাহলে নিজে থেকে খাটতে হবে। আর যদি কারোর কাছে পড়ো, ধরো আমাদের কাছে এরকম হচ্ছে, আমরা এগুলো করে দিচ্ছি ওদেরকে। ঠিক আছে, রেডি মেটেরিয়াল অ্যাভেলেবল আছে, ওরা খালি পাচ্ছে। আর প্রত্যেকটা ক্লাসে থিওরিটিক্যাল ক্লাস হচ্ছে, সেখানে ওরা কনসেপ্টটাও বুঝতে পারছে। গাইড কি করে? গাইড তোমাকে একটা পথ দেখায়, ঠিক আছে, একটা রাস্তায় তোমাকে হেল্প করে, আর কিছু না। ঠিক আছে, তো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, আশা করি বুঝতে পারলে এই আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হলো। হ্যাভ আ গোল, ঠিক আছে, এবং সেই গোলটাকে না সবসময় ট্র্যাক করতে থাকো। প্রিভিয়াস উইক কি করেছি, সামনে উইক কি করবো, এটা যেন কোনোদিন না হয় যে কালকে সকালে আমি কি করবো সেটা আমি জানি না। দিস ইজ দ্য ওয়ার্স্ট পসিবল সিচুয়েশন। তোমাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে কালকে আমি কি করবো। সামনের সপ্তাহে তোমার কি টার্গেট আছে, ইউ মাস্ট নো। তোমার কাছে যদি এটা জানা না থাকে যে সামনের সপ্তাহে আমি কি করবো, তার মানে তুমি প্রিপারেশন করছো না। সামনের সপ্তাহের প্ল্যানিং তোমার কাছে রেডি রাখতে হবে, যে আমি সামনের সপ্তাহে সোমবার সকালে উঠে এটা করবো, মঙ্গলবার এটা করবো, বুধবার এটা করবো, বৃহস্পতিবার এটা করবো। ইউ মাস্ট হ্যাভ দিস। ঠিক আছে, হ্যাঁ, ধরো কোনো কারণে আমার সেমিস্টার পরীক্ষা চলে এসেছে, ঠিক আছে, ওই কতদিন গ্যাপ দিয়ে দিলাম, তারপর থেকে আবার চালু করবো। এবং কুইক বাউন্স ব্যাক করতে হবে, মানে যখনই ধরো ফেলিয়ার আসছে, যখন ধরো করতে পারবো না বলে মনে হচ্ছে, হবে না বলে মনে হচ্ছে, তখন বারবার সেখান থেকে কি বলবো আবার ফাইট ব্যাক করতে হবে, আবার তোমাকে এগিয়ে এগিয়ে যেতে হবে, থামলে চলবে না। ঠিক আছে, কিপ মুভিং, কিপ পুশিং, ঠিক আছে, এই কাজটা তোমাকে করে যেতে হবে। তো থ্যাংক ইউ অল, এই পর্যন্ত রাখলাম। পরের কোন একটা ভিডিওতে আবার দেখা হবে, আবার তোমার RRB SSC এক্সামিনেশন নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, বাই বাই।